অনেক কষ্টে ব্যাংকের কাছ থেকে 1 লক্ষ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম, বাট ব্যবসায় এত টাকা বাকি পড়ছে যে এখন বুঝতে পারছি না ব্যবসা চালাবো কি বন্ধ করে দেব। এমনই একজন কমেন্ট করেছে আমাকে, এবং আরও একজন কমেন্ট করেছে যে শিবমদা, ব্যবসায় এত টাকা বাকি পড়ছে যে এই বাকির হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবো বুঝতে পারছি না, আপনি প্লিজ কিছু পরামর্শ দেবেন। ব্যবসায় বাকি একটা বড় সমস্যায়, আপনিও যদি ওই সমস্যার মধ্যে পড়ে যান, অর্থাৎ আপনার ব্যবসায় আপনাকেও যদি বাকি দিতে হয় এবং বাকির টাকা যদি আপনি ফেরত না পান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক সাহায্যবান ভিডিও হতে চলেছে। নমস্কার, আমি শিবম সেন, ফাউন্ডার অফ বেঙ্গল ডিটারজেন্ট প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আপনাদের সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে আপন করে নেওয়ার জন্য, আপনার বাড়িতে ব্যবহার করার জন্য। দেখুন, আপনি ছোট, মিডিয়াম এবং বড় যে কোনো ব্যবসায় করছেন না কেন, ব্যবসায় যদি আপনার বাকি থাকছে, তাহলে ওই বাকির হাত থেকে কিভাবে বাঁচাবেন এটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ভাবছেন। কারণ বাকি আপনাকে দিতেই হবে, সেটা আপনি 10% দিচ্ছেন, 30% দিচ্ছেন, 50% দিচ্ছেন, যাই দিচ্ছেন না কেন। সমস্যাটা কোথায় হয়, যদি আপনি বাকির টাকা ফেরত না পান, সেটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, এবং আপনি কি করবেন সেটাও আপনি বুঝতে পারবেন। আজকে আপনি ধরে নিন ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছেন 1 লক্ষ টাকা। তো ব্যাংক আপনাকে টাকাটা ধার দিয়েছে, বিনিময়ে আপনি প্রত্যেক মাসে মাসে ইএমআই এর মাধ্যমে ব্যাংকের টাকা শোধ করছেন। 2 বছর 1 বছর হোক না কেন, ব্যাংক তার টাকা কিন্তু পেয়ে যাচ্ছে ইন্টারেস্টের সঙ্গে। এবার আপনার মতো প্রচুর মানুষ ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে, কিছু মানুষ টাকা দিচ্ছে, কিছু মানুষ দিচ্ছে না টাকা। যারা একদম টাকা দিচ্ছে না, বা হতে পারে যারা লোন নিয়েছে মারা গেছে, তো সেই ক্ষেত্রে সেই টাকাটা ব্যাংক পাচ্ছে না। যেই টাকাটা পাচ্ছে না সেটাকে বলা হয় এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট। অর্থাৎ ওই লোনটা যেটা দিয়েছে সেখান থেকে ব্যাংক কিছু পারফরম্যান্স পাচ্ছে না, টাকা আসছে না। তো প্রত্যেকটা ব্যাংক জানে যে এনপিএর সংখ্যা 2%, 3% এরকম থাকেই থাকে প্রত্যেক বছরে, সেটা এসবিআই হোক, এইচডিএফসি হোক, যে কোনো ব্যাংক হোক না কেন। এবার ওই এনপিএর সংখ্যা যদি ব্যাংকের কাছে 5% হয়ে যায়, 10% হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক। তো ব্যবসা তো সেম টু সেম। আপনি বাকি দিচ্ছেন, আপনার টোটাল ক্যাপিটাল 10 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, আপনি জানেন 5 লাখ টাকা আছে, এর মধ্যে 1 লক্ষ টাকা আপনি বাকি দিতে পারবেন। এবার ওই 1 লক্ষ টাকার মধ্যে 5,000 থেকে 7,000 টাকা আপনার মার্কেট থেকে উঠছে না, দেন ঠিক আছে। এবার 1 লক্ষ টাকা বাকি দিলেন, আপনার 25,000 টাকা মার্কেট থেকে তুলতে খুব কষ্ট হচ্ছে, বা 3, 4, 5 মাস ধরে ওই টাকাটা উঠছেই না কোনোভাবে, তাহলে কিন্তু আপনার ব্যবসায় সমস্যা আসবে। তো এই ব্যাংক যেরকম এনপিএ বাঁচানোর জন্য প্রত্যেক বছরে বছরে নতুন নতুন স্ট্র্যাটেজি তৈরি করে, আপনার বাকিটা কালেকশন করার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি তৈরি করতে হবে বিজনেসে। সবার প্রথমে এটা জেনে নিন। এবার বাকি কোন কোন ব্যবসায় পড়ে সেটা একটু জানি। বাকি দেখুন, যদি আপনি ম্যানুফ্যাকচারিং বিজনেস থাকেন তাহলে তো বাকি পড়বেই পড়বে, এটা একটা জেনে রাখুন, কেন ম্যানুফ্যাকচারিং আমিও আছি, আমাকেও বাকিতে দিতে হয়। ট্রেডিং বিজনেসে বাকি পড়ে, এবং এখন আপনার বাড়ির আশেপাশে যে দোকানদারগুলো দেখছেন, সেই দোকান বিজনেসেও বাকি পড়তে থাকে, বা ডিস্ট্রিবিউটার নেটওয়ার্কিং বিজনেসেও বাকি কিন্তু পড়ে। কোন কোন ব্যবসায় বাকি পড়ে না, যেই সব ফ্লাইং ক্লায়েন্ট হয়, ফ্লাইং কাস্টমার, সাপোজ গড়িয়াহাটে আপনার একটা দোকান আছে, বাকি পড়বে না। এবং সেখানে কাস্টমার কিন্তু সেম থাকে না। আজকে যেই কাস্টমারগুলো আছে, দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে সেই কাস্টমার নাও দেখা পেতে পারেন। তো সেখানে ফ্লাইং কাস্টমার বেশি, দ্যাট রিজন বাকি পড়ছে না। শপিং মলগুলোতে বাকি পড়ে না, অনলাইনে ই কমার্স বিজনেসে বাকিতে পড়ে না। তো বিজনেস মডেলের উপরে ডিপেন্ড করে যে আপনার ব্যবসায় বাকি পড়বে কি পড়বে না। এবার ধরে নিন আপনার ব্যবসায় বাকি পড়ছে না, আপনি লেমন শক্তির একজন ডিস্ট্রিবিউটার আছেন, আপনাকে তো সেই একই দোকানে যেতে হচ্ছে মাল বিক্রি করার জন্য। আপনার কাছে 200টা দোকান আছে, তো 200টা দোকানে প্রত্যেক মাসে 2-4 বার করে যেতে হচ্ছে প্রোডাক্ট বিক্রি করার জন্য। একটা রিলেশন হচ্ছে, দোকানদার আপনার কাছে বাকিতে চাইছে। বাট যখন আপনি বাকি দিচ্ছেন তাকে, তাহলে ব্যাংকের মতো আপনাকেও একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে যাতে বাকিটা তুলতে পারেন। তুলতে পারলে কোনো সমস্যা নেই, সমস্যা না তুলতে পারলে। এবার এই তোলার জন্য আপনি কি কি করতে পারেন সেই কথাগুলোই আমি আলোচনা করছি। সবার প্রথমে বাকি যখন দেবেন, ব্যাংক একটা
ইএমআই করে নেয়, 1 বছর 2 বছরের মধ্যে শোধ করতে হবে। আপনাকে একটা টাইম বেঁধে দিতে হবে যে দাদা দেখুন আমি আপনাকে ক্রেডিট দিচ্ছি, বাকি দিচ্ছি, বাট আমায় কিন্তু 15 দিনের মধ্যে দিতে হবে, বা আমি সপ্তাহে একবার করে আসবো, আগামী 3 সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু পুরোটা মেটাতে হবে আমাকে। এবং নেক্সট বিল যেটা করবেন, নেক্সট বিলের আগে কিন্তু আপনাকে পুরো ক্যাশ আমাকে পেমেন্ট করতে হবে। কেন কি আমি ওভার বিল করি না, ওভার বিল আমি ক্রেডিট দিই না। তো আপনাকে একটা টাইম বেঁধে দিতে হবে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে, কেন অনেক টাইম বেঁধে দেওয়া দেখেছি, অনেকে তো বাকি মাল বিক্রি করার জন্য তারা ভাবে কি আরে আমাদের মাল কিনছে এটাই অনেক ভালো, এটাই অনেক কি বলবো আমার জন্য অনেক ভালো। আরে দাদা যেই মানুষটা বাকি নিয়ে আপনাকে যদি টাকা না দেয় সেখানে মাল বিক্রি করার থেকে না করা আরও ভালো। তো আপনার ঘর থেকে মালটা শুধু তার ঘরে রাখছেন, সে বিক্রি করে আপনার টাকা নিয়ে কি বলবো ব্যবসা করছে, আপনি পয়সা পাচ্ছেন না। তো এই ভেবে কিন্তু আপনি তাকে কখনোই প্রোডাক্ট দেবেন না যে আপনার মালটা তো সে কিনছে, আপনার মাল তো বিক্রি হচ্ছে, নামে মাত্র বিক্রি হচ্ছে, টাকা কিচ্ছু পাচ্ছেন না। তো এই ভেবে কখনো কিন্তু আপনি প্রোডাক্ট বিক্রি করবেন না। অর্থাৎ যখনই বিক্রি করবেন একটা টাইম বেঁধে দিলেন। সেকেন্ড, বিহেভ লাইক এ বিজনেসম্যান। অর্থাৎ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যারা ছোট বিজনেসম্যান হয় বা যখন বাকি দিয়ে ফেলে, উল্টো দিকে যাকে বাকি দেয় সে এমনভাবে ডমিনেট করতে থাকে না, যে যার কাছ থেকে বাকি নেয় তাকে। তো অনেক সময় ধার চাইতে না অনেক কষ্ট হয়। যেরকম আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, লেমন শক্তির কোনো একটা ডিস্ট্রিবিউটার এই সাবানটা কোনো একটা দোকানে দিয়েছে, 2 বক্স দিয়েছে বা 10 বক্স দিয়েছে। পরের সপ্তাহে যখন টাকা তুলতে যাচ্ছে সে দোকানদার বলছে আরে তোমাদের প্রোডাক্ট একদম ভালো না, এই না ওই না, ফেনা হয় না, কাস্টমার কমপ্লেন করছে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে নাটক। ওই নাটকটা করছে কেন কি আপনি তো টাকা কালেক্ট চাইবেন যাতে টাকাটা না দিতে হয় ওই সপ্তাহে, এবং সে টাইম পেয়ে যায় এবং সে আপনার প্রোডাক্ট বিক্রি করে অন্য লোককে অন্য জায়গায় ব্যবসা করতে পারে, এই জন্য নাটক করছে। তো সেই জায়গাতে আপনাকে বিহেভ লাইক এ বিজনেসম্যান, আপনাকে একজন ব্যবসায়ীর মতো অ্যাটিটিউড রাখতে হবে, ব্যবসায়ীর মতো ব্যবহার করতে হবে। তাকে বলতে হবে দাদা দেখুন এইসব বলবেন না, এইসব শুনে শুনে অভ্যস্ত আছি। আর শুধু আপনার দোকানে প্রোডাক্ট পড়ে না, সারা দুনিয়াতে আমার প্রোডাক্ট পড়ে, সারা এরিয়াতে আমাকে মার্কেটে দিতে হয়। আর এই কোম্পানি এই আপনার দোকানে প্রোডাক্ট বিক্রি করছে না, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলায় বিক্রি হচ্ছে। তো এই যে আপনাকে একটা ব্যবসায়ের মতো অ্যাটিটিউড করতে হচ্ছে, তো এই অ্যাটিটিউড যদি আপনি না রাখেন, আপনি যদি নিজেকে অনেক ছোটোভাবে তার কাছে পেশ করেন, সে কিন্তু আপনার টাকা নিয়ে ব্যবসা করবে। অর্থাৎ সেকেন্ড পয়েন্ট বললাম, বিহেভ লাইক এ বিজনেসম্যান। আজকে প্রচুর ডিস্ট্রিবিউটাররা আছে যারা 4-5 কোটি টাকার ব্যবসা করে, তারা কিভাবে মার্কেট থেকে টাকা তোলে? তারা তো প্রচুর লোকাল কোম্পানি নিয়েও কাজ করে, তারা ব্র্যান্ডেড কোম্পানি নিয়েও কাজ করে। তো তারা যখন দোকানে কিছু কিছু ডিস্ট্রিবিউটার আছে দোকানদারকে 2 লাখ 3 লাখ টাকা বাকিতে দিয়ে দেয়, তো তারা যখন দোকানদারকে কাছে যায় দোকানদার টাকা দিতে বাধ্য হয়, এবং তারা দোকানদারকে বলে দেয় 29 তারিখ 27 তারিখে তোকে টাকা দিতে হবে, 15 তারিখে তোকে টাকা দিতে হবে। কিন্তু তো দোকানদার সেই তারিখের মধ্যে টাকা কিন্তু গুছিয়ে রাখে সেই ডিস্ট্রিবিউটারকে দেওয়ার জন্য। কেন কি সেই ডিস্ট্রিবিউটার যে ব্যবহারটা করছে অ্যাজ এ প্রফেশনাল বিজনেসম্যানের মতো, আপনাকে একজন বিজনেসম্যান হতে হবে। তৃতীয় নম্বর, কখনোই কিন্তু আপনি ওভারবিল করতে পারবেন না। আমরা আমাদের অনেক ছোট ছোট ব্যবসায়ীদের ব্যবসা শেষ হয়ে যায় এই ওভারবিল করার জন্য। আমিও দেখেছি আমার শুরুতে প্রচুর ডিস্ট্রিবিউটাররা তারা ওভারবিল করার জন্য ব্যবসাকে শেষ করে ফেলেছে। এখন আমি সেটা একদম বন্ধ করে দিয়েছি, কেন কি এখন সমস্ত ডিস্ট্রিবিউটারকে আমি হাতে ধরে শেখাতে থাকি। দেখুন, আপনি কোনো একটা কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করছেন, আপনি 50,000 টাকার মাল বিক্রি করেছেন, সে আপনাকে শুরুতে 15,000 টাকা দিয়েছে এবং সে বলছে যে সামনের 3 সপ্তাহের মধ্যে আমি আপনার পুরো টাকা দিয়ে দেব। এবার পরের সপ্তাহে গেলেন, তার পরের সপ্তাহে গেলেন, টাকা মিটিয়েছে, এখনো পর্যন্ত সে 15,000 টাকা আপনি তার কাছে পাবেন। এবার লাস্টের সপ্তাহে আপনার কাছে কিন্তু সে অর্ডার দিয়ে দিয়েছে আরও 50,000 টাকার মাল। আপনি 50,000 টাকার মাল আপনি তার ঘরে দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি সেই 15,000 টাকা বাকির টাকাটা নেবেন এবং যেই বিলটা দিচ্ছেন সেই বিলেরও 30-40% যতটা পারছেন আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। কেন কি কখনো ওভারবিল করবেন না। কেন আমি নিজে দেখেছি ওভারবিল করলে না প্রচুর চাপ হয়ে যায়। ধরে নিন আমি কোনো একটা ভেন্ডারের কাছ থেকে 3 লাখ টাকা ক্রেডিট পাই, সে আমাকে মাসে 3 লাখ টাকা পর্যন্ত ক্রেডিট দেয়। তো আমি এই মাসে 3 লাখ টাকার ক্রেডিট নিলাম, আমি কিছু একটা নাটক করলাম, কিছু একটা অজুহাত দেখালাম,
অজুহাত দেখিয়ে তাকে এই মাসে টাকাটা দিলাম না, নেক্সট মান্থে সে আমাকে আবার 3 লাখ টাকা দিল। নেক্সট মান্থে আমার জন্য ওই একসঙ্গে 6 লাখ টাকাটা দেওয়া অনেক চাপের হয়ে যায়। কেন ব্যবসায়ীদের কাছে তো টাকা থাকে না, কোথাও না কোথাও সেটা ইনভলভ হয়ে যায়, ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো এই একসঙ্গে 6 লাখ টাকা আমার কাছে অনেক চাপ হয়ে যায়। তখন আমি কি করতে থাকি, তাকে অনেক মিথ্যে কথা বলতে থাকি, না দাদা এই সমস্যা ওই সমস্যা, আপনি 2 লাখ টাকা নিন, 3 লাখ টাকা নিন। তো এইটা কিসের জন্য হয়? ওভারবিল হয়ে যাওয়ার জন্য। তো কখনোই আপনারা আপনাদের ব্যবসায় কিন্তু ওভারবিল করবেন না। তৃতীয় নম্বর পয়েন্ট বুঝতে পারলেন। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আপনি সবার প্রথমে আপনার ব্যবসার অ্যামাউন্টটাকে নির্ধারণ করুন, যে কত টাকা আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা বিজনেসের মধ্যে আপনি কত টাকা ক্রেডিট দিতে পারবেন। ধরে নিন আপনার 50,000 টাকা ক্রেডিট দেওয়ার ক্যাপাসিটি আছে, বা 1 লক্ষ টাকা ক্রেডিট দেওয়ার ক্যাপাসিটি আছে। 1 লক্ষ টাকা যদি ক্রেডিট দেওয়ার ক্যাপাসিটি থাকে, তো একদিক থেকে যেমন টাকা উঠবে, আরেক দিক থেকে আপনি ধার দেবেন। ভালো করে বুঝুন, মার্কেটে 20 জনের কাছে মিলে আপনার 1 লক্ষ টাকা আছে, তো আপনি এই সপ্তাহে 5 জনের কাছ থেকে টাকা তুললেন, আবার এই সপ্তাহে নতুন করে 5 জনকে আবার ধার দিলেন। মার্কেটে কিন্তু 1 লক্ষ টাকাই আছে আপনার। তো এইটাকে আপনাকে ভাবতে হবে যে আপনি কত টাকা মার্কেটে ক্রেডিট দিতে পারবেন। আপনার 1 লক্ষ টাকা ক্যাপাসিটি আছে, আপনার টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল 5 lakhs রুপিস, আপনি 1 লক্ষ টাকার মধ্যে আপনি 3 লক্ষ টাকা ক্রেডিট দিয়ে দিলেন, তখন তো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল শেষ হয়ে গেল, আপনি তখন ব্যবসাকে চালাতে পারবেন না। তো ক্রেডিট দেওয়ার আগে, বাকিতে দেওয়ার আগে আপনি ঠিক করুন যে আপনি কত টাকা পর্যন্ত মাল বাকিতে দিতে পারবেন। ধরে নিন আপনার 50,000 টাকা আপনি বাকিতে দিতে পারবেন, তো 50,000 টাকা আপনি 10 জনকেও 50,000 টাকার মধ্যেই রাখতে পারেন, আবার 20 জনকে ওই 50,000 টাকা বাকি দিতে পারেন, আবার 50 জনকে ওই 50,000 টাকায় কিন্তু বাকি দেবেন, 1,000 করে বাকি দেবেন। তো এই বাকির অ্যামাউন্টটা আপনাকে ঠিক করতে হবে যে আপনি কত টাকা পর্যন্ত বাকি দিতে পারেন মার্কেটে। এটা যেরকম আমার একটা ক্যাপাসিটি আছে, আমি জানি আমি পার মান্থ 6 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা এইটা পর্যন্ত আমি পারবো, বা 15 লাখ টাকা আমি ক্রেডিট দিতে পারবো, তার বেশি পারবো না, মানে পারবো না। তো এই যে লিমিটটা যখন আপনি জেনে যাবেন, তখন দেখবেন আপনার জন্য অনেক সুবিধা হবে। এবার যতক্ষণ না টাকা কালেকশন আসছে, ততক্ষণ আপনি নতুন করে বাকি দেবেন না। কেন? আপনার পেছনের টাকাটা কালেকশন করার অনেক প্রেশার থাকবে আপনার মাথায়। তো এই কিছু জিনিস আছে, আপনি মেনটেন করুন, দেখবেন বাকির ব্যবসা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আপনি একজন ব্যবসায়ী হবেন এবং আপনার ব্যবসা টুকটুক টুকটুক করে উপরের দিকে কিন্তু উঠবে। তবে লাস্টের পয়েন্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি আপনার ক্রেডিট দেওয়ার ক্যাপাসিটিকে নির্ধারণ করে নেবেন কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিও ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, এবং অবশ্যই আমি বলবো বাড়িতে এখনো পর্যন্ত যদি লেমন শক্তি না আসে, তাহলে অবশ্যই মার্কেট থেকে একটা লেমন শক্তি সাবান, মানে শিবমদার প্রোডাক্ট নয়, এটা আপনার প্রোডাক্ট আছে, আপনার প্রোডাক্ট আপনার বাড়িতে ব্যবহার করবেন। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।